জীবনযুদ্ধে ব্যর্থ হয়ে লোকটি জঙ্গলের মধ্যে ফাঁসি দিতে চলে যায়। সে গাছের সাথে টাই ঝুলিয়ে ফাঁসি দেওয়ার প্রস্তুতি নিতে থাকে, কিন্তু হঠাৎ করেই লোকটির প্রচণ্ড বাথরুমের চাপ আসে। সে ফাঁসি দেয়া বাদ দিয়ে ঝোপের আড়ালে টয়লেট করতে চলে যায়। এই মুভির কাহিনী কিম নামের একজন লোককে নিয়ে, যার ব্যাংক লোন বেড়ে গিয়ে এখন $2,10,308 পরিণত হয়েছে। তার কাছে এখন মৃত্যু ছাড়া অন্য কোনো উপায় নেই, তাই সে নদীতে ঝাঁপিয়ে মরার চেষ্টা করে। এই ঘটনাই তার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেয়। কিম যখন নদীতে লাফ দেয় তখন নদীর স্রোত তাকে ওই নদীর মধ্যে থাকা ছোট্ট একটি দ্বীপের মধ্যে নিয়ে আসে। কিমের যখন জ্ঞান ফিরে আসে সে দেখে সে নদীর পাড়ে পড়ে আছে, আর যেই ব্রিজ থেকে লাফ দিয়েছিল সেই ব্রিজ থেকে খানিকটা দূরে একটি দ্বীপের মধ্যে আটকা পড়ে আছে। তখন কিম বলে ওঠে, হায়রে আমার পুরা কপাল, শান্তিমতো মরতেও পারলাম না। সে তার মোবাইল অন করার চেষ্টা করে, কিন্তু পানিতে ভিজে মোবাইল বন্ধ হয়ে গিয়েছিল। সে সম্পূর্ণ দ্বীপটিতে চিরুনি অভিযান চালিয়েও শহরে যাওয়ার কোনো রাস্তা খুঁজে পায় না। চারিদিকে শুধু পানি আর পানি। বাধ্য হয়ে কিমকে এই দ্বীপের মধ্যেই রাত কাটাতে হয়। পরের দিন সকালে একটি জাহাজের আওয়াজে কিমের ঘুম ভেঙে যায়। সে দৌড়ে নদীর পাড়ে যায় আর হাত নাড়িয়ে জাহাজে সিগন্যাল দেওয়ার চেষ্টা করে। জাহাজ থেকে এক লোক কিমকে হাত নাড়াতে দেখতে পায়। লোকটি মনে করে কিম তাকে হাত নাড়িয়ে টাটা দিচ্ছিল, আর সেও কিমকে হাত নাড়িয়ে টাটা দেয়। কিম অনেক জোরে চিৎকার করতে থাকে, কিন্তু ওই লোকটি কোনোভাবেই বুঝতে পারে না যে কিম এখানে আটকে আছে। কিছুক্ষণের মধ্যেই জাহাজটি সেখান থেকে চলে যায়। তাই কিম নদীর পাড়ে বালির উপরে ইংরেজিতে হেল্প লিখে রাখে, যাতে কেউ সেটা দেখার পরে তাকে সাহায্য করতে পারে। কিম রোদে শুকিয়ে তার মোবাইল অন করে, কিন্তু মোবাইলের চার্জ একেবারে শেষ পর্যায়ে ছিল। সে তাড়াতাড়ি ইমার্জেন্সি সার্ভিসে কল করে আর তাদেরকে বলে, হ্যান নদীর মধ্যে ছোট্ট একটি দ্বীপ আছে, আমি সেখানেই আটকে আছি। কিন্তু ইমার্জেন্সি সার্ভিসের ওই লোকটি কিমকে বকা দিয়ে লাইন কেটে দেয়, কারণ হ্যান নদী শহরের অনেক কাছে ছিল, যার কারণে সেখানে ফেঁসে যাওয়ার কোনো সুযোগ ছিল না। কিম তার গার্লফ্রেন্ডকে ফোন দেয়, কিন্তু তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার কারণে তার গার্লফ্রেন্ড তার কথায় কোনো গুরুত্বই দেয় না আর ফোন কেটে দেয়। এর মধ্যেই তার ফোন অফ হয়ে যায়। কিম সিদ্ধান্ত নেয় সে সাঁতরে নদী পার হবে, কিন্তু সাঁতার না জানার কারণে নদীতে ডুবে যেতে থাকে। সৌভাগ্যক্রমে নদীর স্রোত তাকে আবারও ওই দ্বীপের মধ্যে নিয়ে আসে, আর এবারের মতো প্রাণে বেঁচে যায়। কিম হতাশ হয়ে জঙ্গলের মধ্যে ফাঁসি দিতে চলে যায়। সে গাছের সাথে টাই ঝুলিয়ে ফাঁসি নেয়ার প্রস্তুতি নিতে থাকে। ঠিক তখনই সিভিল ডিফেন্স ড্রিলের সাইরেনটি বেজে ওঠে। এই সাইরেনটি বছরে 2 বার 20 মিনিটের জন্য বাজানো হয়। আসলে ইমার্জেন্সি পরিস্থিতির প্রস্তুতি হিসেবে এই সিভিল ডিফেন্স ড্রিলটি করা হয়ে থাকে। এই 20 মিনিট সবাইকে নিজের কাজকর্ম বাদ দিয়ে নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়। এমনকি সকল গাড়ি ঘোড়া রাস্তার যেখানেই থাকে সেখানেই দাঁড়িয়ে যায়। সেই কারণে কিমও ফাঁসিতে ঝুলে যাওয়া বাদ দিয়ে সেখানেই দাঁড়িয়ে যায়। অন্যদিকে নদীর পাশে 63 তলা বিল্ডিংয়ের এক রুমে সারা নামের একটি মেয়েকে দেখানো হয়। এই মেয়েটি গত 3 বছরের মধ্যে একবারও তার রুম থেকে বাইরে বের হয়নি। এমনকি তার পরিবারের কেউ গত 3 বছর ধরে তার চেহারা দেখেনি। তার মা প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে তাকে জিজ্ঞেস করে তার কোনো কিছু লাগবে কিনা। তার কোনো কিছু লাগলে সে তার মাকে SMS করে জানিয়ে দেয়। তার বাবা মা যখন বাসার বাইরে চলে যায় তখনই সে ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হয় আর দরকারি জিনিসপত্র নিয়ে তার রুমের ভিতরে চলে যায়। সারার জীবন একটি নির্দিষ্ট রুটিন অনুযায়ী চলে। সে সকাল 9টার সময় তার কম্পিউটারের সামনে বসে তার ওয়েবসাইটে বিভিন্ন ব্লগ পোস্ট করে আর ছবি এডিট করে আপলোড করতে থাকে। সারা অনলাইনে নিজের একটি আলাদা জগৎ তৈরি করে নিয়েছে, সেখানেই সে সবসময় ব্যস্ত থাকে। সারা চাঁদের ছবি তুলতে অনেক ভালোবাসে, কারণ চাঁদও তার মতোই বড্ড একা। সারা স্বাস্থ্য ঠিক রাখার জন্য প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ খাবার খায় এবং নির্দিষ্ট পরিমাণ ব্যায়াম করে, এমনকি টাইম মতো ঘুমিয়ে যায় এবং টাইম মতো ঘুম থেকে উঠে যায়। সে বছরে মাত্র 2 বারের জন্য তার রুমের জানালা খুলে দেয়, সেটাও যখন সিভিল ডিফেন্স ড্রিলের 20 মিনিটের জন্য সাইরেন বাজানো হয়। এই 20 মিনিট সমস্ত শহর সম্পূর্ণভাবে স্থির হয়ে যায়। সারার এই থেমে থাকা শহর দেখতে অনেক ভালো লাগে। সারা যখন তার ক্যামেরা দিয়ে জুম করে সমস্ত শহর দেখতেছিল তখন হঠাৎ করেই সে নদীর পাড়ে কিমের লিখে রাখা হেল্প শব্দটি দেখতে পায়।
সারা মনে করে হয়তো কোনো এলিয়েন এই কাজ করেছে, এজন্যই সারা জুম করে ওই জায়গাটি দেখতেছিল। তখনই তার কিমের ওপরে নজর পড়ে। কিম ফাঁসির দড়ি গলায় নিয়ে দাঁড়িয়েছিল। এই দৃশ্য দেখে সারা ভয় পেয়ে তার জানালা বন্ধ করে দেয়। অন্যদিকে হঠাৎ করেই কিমের প্রচণ্ড বাথরুমের চাপ আসে। সে ফাঁসি দেয়া বাদ দিয়ে ঝোপের আড়ালে বাথরুম করতে চলে যায়। বাথরুম করার পরে কিমের প্রচণ্ড ক্ষুধা লাগে। তখন কিম চিন্তা করে, ফাঁসি তো আমি চাইলে যে কোনো সময়ই দিতে পারবো, তার আগে কিছু খেয়ে নেই। কিম সেখানে জন্মানো জংলি মাশরুম আর ফুলের মধু খাওয়া শুরু করে। মাশরুম খেয়ে কিমের ক্ষুধা কমে না, তাই সে নদীতে মাছ ধরার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টার পরেও একটি মাছও ধরতে পারে না। মাছ ধরায় ব্যর্থ হয়ে কিম সেখানে ঘোরাফেরা করা বুনো হাঁস ধরার চেষ্টা করে, কিন্তু সেখানেও ব্যর্থ হয়। কিম সেখানে গাছের উপরে একটি পাখির বাসা খুঁজে পায়, কিন্তু কিম গাছে উঠতে জানত না। অনেক চেষ্টার পর কিম যখন কিছুটা উপরে উঠে যায়, ঠিক তখনই মা পাখিটা কিমের মাথায় পায়খানা করে দেয়। কিম নদীর পাড়ে খুঁজে পাওয়া লিকুইড ব্লিচিং দিয়ে তার মাথা ধোয়া শুরু করে। একটু পরেই কিম লক্ষ্য করে যে বেশ কয়েকটা মাছ পানির উপরে ভেসে উঠেছে। আসলে ব্লিচিং পাউডারের রিয়াকশনের কারণে মাছগুলো বেহুশ হয়ে পানিতে ভেসে ওঠে। কিম মাছগুলোকে দেখে অনেক খুশি হয়। সে মাছগুলোকে রান্না করার জন্য আগুন জ্বালানোর চেষ্টা করে। সে একটি লাঠির উপরে আরেকটি লাঠিকে অনেকক্ষণ ধরে ঘষতে থাকে, কিন্তু অনেক চেষ্টা করেও আগুন জ্বালাতে পারে না। এরপর সে তার পকেট থেকে লাইটার বের করে সিগারেট জ্বালায় আর আগুন জ্বালিয়ে দেয়। আসলে কিম এতক্ষণ শুধুমাত্র টাইম পাস করছিল। সে মাছগুলোকে আগুনে পুড়িয়ে খেয়ে নেয়। ওই মাছগুলোর মধ্যে এখনও লিকুইড ব্লিচিংয়ের প্রভাব ছিল, যার কারণে কিম সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা কিম ঘুম থেকে উঠে লক্ষ্য করে মাছের কাঁটাগুলোর কাছে একটি পাখি ঘুমিয়ে আছে। আসলে এই পাখিটিও মাছ খেয়ে ঘুমিয়ে পড়ে। এই সুযোগে কিম পাখিটিকে বারবিকিউ করে খেয়ে নেয়। কিম নদীর পানির সাথে ভেসে আসা একটি পুরাতন ডাক বোর্ড খুঁজে পায়। সেটার মধ্যেই তার থাকার ব্যবস্থা করে। সে মনে মনে চিন্তা করে, গত 7 বছর ধরে সে একটি বাড়ি বানানোর জন্য টাকা জমাচ্ছিল, কিন্তু সে ব্যর্থ ছিল। আজকে এখানে সে থাকার মতো নিজের একটা ঘর পেয়ে গেছে। অন্যদিকে এই সব কিছু সারা তার বাসা থেকে ক্যামেরার মাধ্যমে দেখতেছিল। কিম এখানে যা কিছুই করতেছিল সব কিছুর ওপরেই সারার নজর ছিল। কিম এখানে অনেক আনন্দে ছিল। সে প্রতিটা মুহূর্ত অনেক এনজয় করছিল। এমনকি সে সাহায্যের জন্য যেখানে প্রথমে হেল্প লিখেছিল সেটা এখন হ্যালোতে পরিবর্তন করে দেয়। সে নদীতে ভেসে আসা পুরাতন সামগ্রী দিয়ে তার দরকারি জিনিসপত্র তৈরি করে নেয়। একদিন কিম নদীতে একটি যাত্রীবাহী জাহাজ দেখতে পায়। সে তাড়াতাড়ি করে গাছের আড়ালে লুকিয়ে পড়ে, কারণ সে এখন আর এই জায়গা ছেড়ে অন্য কোথাও যেতে চাচ্ছে না। কিম গাছের আড়ালে একটি পুরাতন নুডলসের প্যাকেট খুঁজে পায়। প্যাকেটের ভিতরে নুডলসের মশলাটা এখনও ভালো ছিল। এটা দেখেই কিমের নুডলস খাওয়ার অনেক ইচ্ছা হয়। কিম সিদ্ধান্ত নেয় সে এখানেই নুডলস বানিয়ে খাবে। তাই আশেপাশের গাছগাছালি থেকে ফুল ফল সংগ্রহ করে নুডলস বানানোর চেষ্টা করে, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয়। কিম মনে মনে ভাবে, সে যদি এখানে নুডলস বানাতে পারে তাহলে সে জীবনে যে কোনো কিছুই করতে পারবে। কিমের নুডলস খাওয়ার ইচ্ছা এতটাই প্রবল ছিল যে সে হাঁটাচলা, খাওয়া দাওয়া সব কিছুর মধ্যেই শুধু নুডলস দেখতে পায়, কিন্তু তার কাছে নুডলস বানানোর কোনো উপায় ছিল না। একদিন কিম লক্ষ্য করে যে তার ডাক বোটের উপরে প্রচুর পাখির বিষটা পড়েছিল, আর বিষটার ভিতরে অনেক শস্যদানা পড়েছিল। আসলে পাখিরা যে শস্যদানাগুলো খেয়ে থাকে সেগুলো সঠিকভাবে হজম না হওয়ার কারণে তাদের বিষটার সাথে শস্যদানাগুলো অক্ষত রয়ে যায়। কিম তার ক্রেডিট কার্ড দিয়ে পাখির বিষটা সংগ্রহ করতে থাকে। এরপর সেখানে একটি ভালো জায়গা দেখে তার শস্য ক্ষেত তৈরি করে। সেখানে পাখির বিষটা থেকে পাওয়া বীজগুলো বপন করে দেয়। পাখিদের হাত থেকে তার ফসল রক্ষা করার জন্য তার স্যুট, টাই, প্যান্ট দিয়ে একটি কাকতাড়ুয়া তৈরি করে নেয়। কিম সারাদিন তার ক্ষেতের মধ্যে পড়ে থাকে আর সবসময় চিন্তা করে কবে তার ফসল বড় হবে, কবে সে নুডলস তৈরি করে খাবে। অন্যদিকে সারা কিমের পাগলামিগুলোকে ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করতে থাকে আর ছবি তুলে তার ওয়েবসাইটে মজার ক্যাপশন দিয়ে আপলোড করতে থাকে। যেমন, লোকটি একেবারে লজ্জাবতী লতার মতো কাউকে আসতে দেখলেই লুকিয়ে পড়ে। এমনকি তার আচার আচরণ অনেক বিদঘুটে। সে নিজের শরীরের ঘাম চেটে খায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে যে কোনো মূল্যে নুডলস খেতে চায়।
আমি জানি না তাকে আমি কিভাবে সাহায্য করব। আমার কি এখন নাসার সাহায্য নেওয়া উচিত, নাকি আমি নিজেই কিছু করব? রাত্রিবেলা সারা হেলমেট মাথায় দিয়ে বাইরে বের হয়, কারণ গত 3 বছর ধরে সে ঘরের বাইরে বের হয়নি। সে কাউকেই তার এই চেহারা দেখাতে চায় না। সারা নদীর ওপর ব্রিজ থেকে বোতলের মধ্যে একটি মেসেজ লিখে বোতলটি কিমের আইল্যান্ডের দিকে ছুঁড়ে মারে। কিন্তু অনেক দিন পার হয়ে যাওয়ার পরেও কিম ওই বোতল খুঁজে পায় না। কিম এই জায়গায় এসেছে প্রায় 3 মাস হয়ে গেছে। এতদিনে সে এখানে বেঁচে থাকাও শিখে গেছে। সে এখন গাছে চড়তে পারে, এমনকি নদী থেকে মাছ ধরতে পারে, যার কারণে তাকে আর খাওয়া দাওয়া নিয়ে টেনশন করতে হয় না। এদিকে তার শস্য খেতেও পর্যাপ্ত সময় দিতে পারে। ইতিমধ্যেই তার রোপণ করা বীজ থেকে অনেকগুলো গাছ জন্মে যায়। একদিন কিম সারার পাঠানো মেসেজটি খুঁজে পায়। সেখানে লেখা ছিল হ্যালো। এটা দেখেই কিম বুঝে যায় যে অনেক দূরের ওই বিল্ডিংগুলো থেকে কেউ একজন তাকে দেখতেছিল। কিম এতদিন শুধুমাত্র আন্ডারওয়্যার পরেছিল, কিন্তু এখন তার লজ্জা লাগা শুরু করে। সে তাড়াতাড়ি করে কাকতারুয়ার প্যান্ট খুলে নিজে পরে নেয়। কিম বালুর মধ্যে আপনি কেমন আছেন লিখে সারার মেসেজের উত্তর দেয়। কিমের উত্তর পেয়ে সারা অনেক খুশি হয়, কারণ 3 মাস 17 দিন অপেক্ষার পরে সে কিমের রিপ্লাই পায়। এই রিপ্লাইয়ের মাধ্যমে সারার সাদা কালো জীবনে রঙের ছোঁয়া লেগে যায়। ওই দিন রাতে সারা আবারও বোতলে ভরে কিমকে চিঠি লিখে। কিম চিঠি খুলে দেখে সেখানে লেখা আমি ভালো আছি, আপনি কেমন আছেন। সারার চিঠির উত্তর হিসেবে কিম বালুর মধ্যে লিখে আমি ভালো আছি, আপনাকে ধন্যবাদ। পরের দিন সারা একজন ডেলিভারি বয়কে অনেক টাকা দিয়ে কিমের কাছে অনেক আইটেমের নুডলস নিয়ে পাঠায়, কিন্তু কিম নুডলসের লোভ উপেক্ষা করেই সারার পাঠানো নুডলস ফেরত পাঠিয়ে দেয়। সারা ডেলিভারি ম্যানকে জিজ্ঞেস করে কিম তোমাকে কি বলেছিল। ডেলিভারি ম্যান সারাকে বলে কিম বলেছিল যে এই নুডলস তার কাছে একটি আশার প্রতীক। সে চাইলেই নুডলস খেতে পারে, কিন্তু এই মানবহীন দ্বীপে সে যদি নুডলস বানাতে সফল হয় তাহলে সে সব কাজেই সফল হতে পারবে। এটা তার কাছে একটি চ্যালেঞ্জ। অন্যদিকে কিমের লাগানো গাছগুলো অনেক বড় হয়ে যায়। একদিন কিম লক্ষ্য করে যে তার লাগানো গাছগুলোর মধ্যে একটা ভুট্টা গাছ ছিল, এমনকি সেটায় একটা ভুট্টার ফল বের হয়েছে। এই দৃশ্য দেখে কিম খুশিতে আত্মহারা হয়ে যায়। তার কাছে মনে হতে লাগলো সে জীবনে কিছু একটা করতে পেরেছে। যদিও অন্য কারো জন্য এটা খুবই সাধারণ বিষয়, কিন্তু এটা তার কাছে জীবনের সবচেয়ে বড় সাফল্য ছিল। কিমের কারণে সারার জীবনেও ব্যাপক পরিবর্তন আসা শুরু হয়। 3 বছর পরে সারা প্রথমবারের মতো তার মায়ের সাথে কথা বলে। সে তার মাকে বলে আপনি আমাকে কিছু টব আর ভুট্টার বীজ এনে দিবেন, আমি ভুট্টা চাষ করব। সারাকে 3 বছর পরে কথা বলতে দেখে তার মা তার দিকে এক পলকে তাকিয়ে থাকে। কিছুদিন পর কিমের ভুট্টা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কিম সেগুলো দিয়ে নুডলস তৈরি করে আর এতদিন ধরে যত্ন করে রাখা নুডলসের মশলা মাখিয়ে খাওয়া শুরু করে। নুডলস খেতে পারার খুশিতে তার চোখের জল আটকে রাখতে পারে না, কারণ এটা তার কাছে শুধুমাত্র নুডলস ছিল না, এটা তার বেঁচে থাকার অনুপ্রেরণা ছিল। এই নুডলস তৈরি করতে গিয়ে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছে, যেটা হলো জীবনে কখনো হার মানা যাবে না, বরং চেষ্টা করেই যেতে হবে। একদিন না একদিন সফলতা ধরা দিবেই। অন্যদিকে সারা ক্যামেরায় সব কিছু দেখতেছিল। কিমের সফলতা দেখে তার চোখেও জল চলে আসে। সারা কিমকে কংগ্রাচুলেশন জানিয়ে চিঠি লিখে। চিঠির উত্তরে কিম সারাকে জিজ্ঞেস করে তুমি কে। তখন সারা সিদ্ধান্ত নেয় সে কিমকে তার একটি ছবি দিবে। তাই সে অনেক বাছাই করে একটি ছবি প্রিন্ট করে বোতলে ভরে, কিন্তু বোতলটি কিমের আইল্যান্ডে ছুঁড়ে মারার আগের মুহূর্তেই তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে। পরের দিন কিম অনেক খোঁজাখুঁজি করেও সারার উত্তর খুঁজে না পেয়ে অনেক হতাশ হয়ে যায়, আর সারার উদ্দেশ্যে আবারও প্রশ্ন ছুড়ে দেয় তুমি কেন আমার প্রশ্নের উত্তর দিলে না। সারা কিমের কোনো প্রশ্নেরই উত্তর দেয় না, কারণ সারা এতদিন কিমের ছবিগুলো তার ওয়েবসাইটে আপলোড করত, আর কিমের কোনো এক বন্ধু তার ছবি দেখে ফেলে। সে সারাকে মিথ্যাবাদী প্রতারক বলে গালিগালাজ করে। এমনকি তার দেখাদেখি আরও অনেকেই সারাকে বিভিন্ন বাজে মন্তব্য করে। এগুলো দেখে সারার চোখে জল চলে আসে, কারণ এই ওয়েবসাইটটিতে লোকজন তাকে অনেক ভালোবাসত, তারা এখন তাকে ঘৃণা করে। সারার তিল তিল করে গড়ে তোলা ওয়েবসাইটটি এখন ধ্বংসের পথে। এগুলো দেখে সারা অনেক ডিপ্রেশনে পড়ে যায়।
অনেক দিন পার হয়ে যায়, সারা কিমের কোনো মেসেজের উত্তর দেয় না। একদিন সমস্ত শহর জুড়ে ভারী বর্ষণ শুরু হয়। আবহাওয়া খারাপ হয়ে ধীরে ধীরে বন্যায় পরিণত হয়। এই বন্যায় কিমের সকল ফসল নষ্ট হয়ে যায়, এমনকি তার থাকার জায়গার ডাকবোর্ডটিও বন্যার পানিতে ভেসে যায়। পরের দিন সারা ক্যামেরায় দেখে যে কিমের সব কিছু ধ্বংস হয়ে গেছে। সে উদাস হয়ে বসে আছে। কিম সারাকে গালি দিয়ে একটি মেসেজ লিখে। তখন হঠাৎ করেই কিম লক্ষ্য করে এই জায়গা পরিষ্কার করার জন্য সরকারিভাবে দুজন লোক চলে এসেছে। তাদেরকে দেখেই কিম দৌড়ানো শুরু করে, কারণ সে এই দ্বীপ ছেড়ে কোথাও যেতে চায় না। কিন্তু কিছু দূর দৌড়ানোর পরেই কিম তাদের বাকি লোকজনের কাছে ধরা পড়ে যায়। তারা কিমকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? এখানে কোনো মানুষের থাকার অনুমতি নেই। কিমকে এই দ্বীপে থাকতে দেওয়ার জন্য তাদের কাছে অনেক অনুরোধ করে, কিন্তু তারা কিমের কোনো কথাই শোনে না আর তাকে তার জামা কাপড় পরিয়ে এখান থেকে শহরে নিয়ে যায়। বোটে করে চলে যাওয়ার সময় কিম অনেক করুণভাবে সারার বিল্ডিংয়ের দিকে তাকিয়ে থাকে, কারণ এখান থেকে চলে গেলে সে আর কখনোই সারার সাথে যোগাযোগ করতে পারবে না। অন্যদিকে সারা এই দৃশ্য দেখে অস্থির হয়ে যায়। সে বুঝতে পারে না তার এখন কি করা উচিত। সারা গত কয়েক বছর ধরে তার ঘরের বাইরে বের হয়নি। আজকে যদি সে বাইরে বের না হয় তাহলে সে সারা জীবনের জন্য কিমকে হারিয়ে ফেলবে। সারা ঘরের বাইরে বের হয়ে কিমকে যেখানে নামিয়ে দেয়া হয় সেদিকে পাগলের মতো দৌড়াতে থাকে। কিম অনেকক্ষণ বাস স্টপে অপেক্ষা করে একটি বাসে চড়ে যায়, কিন্তু সারা বাস পর্যন্ত পৌঁছানোর আগেই বাসটি ছেড়ে দেয়। সারা অনেকক্ষণ বাসের পেছনে দৌড়াতে থাকে, কিন্তু বাসটিকে ধরতে পারে না। বাসটি অনেক দূরে চলে যায়। এর মধ্য দিয়েই সারা আর কিম দুজন দুজনার থেকে আলাদা হয়ে যায়। চোখে জল আর মনে কষ্ট নিয়ে সারা বাসার দিকেই ফিরে যাচ্ছিল। ঠিক তখনই সিভিল ডিফেন্স ড্রিলের অ্যালার্মটি বেজে ওঠে, যার কারণে সম্পূর্ণ শহরটি 20 মিনিটের জন্য থেমে যায়। সারাও বুঝে যায় যে ওই বাসটি নিশ্চয়ই এখন থেমে গেছে। তাই সারা পাগলের মতো দৌড়াতে দৌড়াতে বাস পর্যন্ত এগিয়ে যায়। সারা বাসের মধ্যে কিমের কাছে গিয়ে কিমকে বলে, আমার নাম সারা, তোমার নাম কি? সারাকে দেখে কিম সারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার মুখ দিয়ে কোনো কথাই বের হয় না। ততক্ষণে সিভিল ডিফেন্স ড্রিলের 20 মিনিট শেষ হয়ে যায়। বাস চলা শুরু করে। হঠাৎ করেই বাস চলার কারণে সারা নিচে পড়ে যেতে থাকে। তখনই কিম সারাকে ধরে ফেলে আর দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে দেয়। এখানেই এই মুভিটি শেষ হয়।